ইলেকশন বা ভোটের কথা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে ব্যালট বাক্স ছিনতাই কিংবা রাতের আধারে ভোট চুরির দৃশ্য। কিন্তু এবার সেটি আর দেখা যাবে না। তবে এর চেয়েও বড় কিছু ঘটতে যাচ্ছে এবার। ইলেকশন ইঞ্জিনিয়ারিং বা নির্বাচন প্রকৌশল, যারা এই শিল্পের কারিগর, তারা ড্রয়িং রুমে বসে এমন সব ছক কষেন যে মাঠে রাজনীতি, জনসমর্থন বা ভোটের জোয়ার সব কিছু এক মুহূর্তে মিথ্যা হয়ে যায়। মাঠের খেলা যাই হোক, স্কোরবোর্ডের ফলাফল সেটাই হবে যেটা ইঞ্জিনিয়াররা আগে থেকেই ঠিক করে রেখেছেন। আপনারা অনেকেই হয়তো স্বস্তির নিঃশ্বাস ফেলছেন এই ভেবে যে ফ্যাসিবাদের পতন হয়েছে। 2026 সালে অন্তত বাংলাদেশে একটা ফেয়ার ইলেকশন বা সুষ্ঠু নির্বাচন হবে। কিন্তু একটা খুব ছোট্ট এবং তিক্ত সত্য মনে করিয়ে দিই। আওয়ামী লীগের গত 3টি টার্মের 3টি নির্বাচন 2014, 2018 এবং 2024 তিনটি ছিল সাজানো। কিন্তু মজার বিষয় হলো একটার টেকনিকের সাথে আরেকটার কোনো মিল ছিল না। 2014 সালে আমরা দেখেছি বিনা প্রতিদ্বন্দ্বিতার খেলা, যেখানে 153 জন এমপি এমনিতে পাস। 2018 সালে দেখলাম রাতের ভোট, আর 2024 সালে দেখলাম ডামি প্রার্থীর খেলা। অর্থাৎ প্রতিবারই মেকানিজম বদলেছে। এখন প্রশ্ন হলো 2026 সালে যদি ইঞ্জিনিয়ারিং হয় তবে তার মডেলটা কি হবে? ইতিহাস বলছে ইঞ্জিনিয়াররা কখনো পুরনো মডেল রিপিট করে না। এবারও নতুন কিছুই হতে যাচ্ছে, আর সেই নতুন ভয়ঙ্কর নতুন মেকানিজমের নাম সম্ভবত হতে যাচ্ছে সিলেক্টিভ এলিমিনেশন বা বেছে বেছে নিধন। গত 24 থেকে 48 ঘন্টায় বাংলাদেশের রাজনীতিতে যা ঘটেছে তা সাধারণ কোনো ঘটনা নয়। এগুলো 2026 সালের সেই ভয়ঙ্কর ব্লু প্রিন্টের ট্রেলার মাত্র। আজ আমরা সেই ব্লু প্রিন্টটাই ডিকোড করব। দেখব কিভাবে ঢাকা 2 আসনে জামায়াত প্রার্থী কর্নেল আব্দুল হকের মনোনয়ন বাতিল আর কক্সবাজারে হামিদুর রহমান আজাদের ঘটনার পেছনে লুকিয়ে আছে প্রশাসনের ভেতরে থাকা সেই ডিপ স্টেট বা অদৃশ্য সরকার, যারা সরকার বদলালেও ক্ষমতা ছাড়ে না। নির্বাচনের দিন কেন্দ্র দখল করার ঝুঁকি আর কেউ নিতে চায় না। তার চেয়ে অনেক বেশি নিরাপদ এবং স্মার্ট পদ্ধতি হলো ভোটের দিন আসার আগেই শক্তিশালী এবং চ্যালেঞ্জিং ক্যান্ডিডেটদের মাঠ থেকে সরিয়ে দেয়া, আইনের মারপ্যাচে ফেলে তাদের ঘাড় ধাক্কা দিয়ে রেস থেকে বের করে দেয়া। আর এই প্রক্রিয়ার প্রথম শিকার হয়েছে জামায়াত ইসলামী। ইতিমধ্যে জামায়াতের অন্তত 7 জন প্রার্থীর মনোনয়ন বাতিল করে তাদেরকে ভোটের মাঠ থেকে বের করেই দেয়া হয়েছে। এর মধ্যে সবচেয়ে হাই প্রোফাইল কেসটি হলো ঢাকা 2 আসনের। এখানে জামায়াত মনোনীত প্রার্থী ছিলেন অবসরপ্রাপ্ত কর্নেল আব্দুল হক, একজন সাবেক সামরিক কর্মকর্তা, সুশৃঙ্খল জীবনযাপন, রাওয়া ক্লাবের সাবেক প্রেসিডেন্ট এবং ক্লিন ইমেজের মানুষ হিসেবে তার বেশ সুনাম রয়েছে। অথচ হুট করে তার মনোনয়নপত্র বাতিল করে দেয়া হলো। অভিযোগ কি? তিনি নাকি ঋণ খেলাপি। এখানেই ইঞ্জিনিয়ারিংয়ের আসল খেলাটা বোঝা দরকার। ব্যাংক ঋণের বিষয়টি অত্যন্ত টেকনিক্যাল। যারা ব্যবসা বাণিজ্য করেন তারা জানেন যে অনেক সময় সামান্য কিছু বকেয়া বা অন্যের ঋণের গ্যারান্টার হওয়ার কারণেও নাম সিআইবি লিস্টে চলে আসে। নির্বাচনের আগে সাধারণত ব্যাংকগুলো এবং নির্বাচন কমিশন প্রার্থীদের এই সমস্যার সমাধানের সুযোগ দেয়। এটা খুব সহজেই সমাধানযোগ্য। কিন্তু রিটার্নিং কর্মকর্তা কর্নেল আব্দুল হককে সেই সুযোগ না দিয়ে সরাসরি তার মনোনয়ন বাতিল করে দিলেন। এটাকে কি আপনি নিছক আইনের প্রয়োগ বলবেন, নাকি এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে? আমাদের কাছে তথ্য আছে এবং মাঠ পর্যায়ের খবর বলছে সারা দেশে বিএনপির এমন ডজন ডজন প্রার্থী আছেন যাদের হাজার হাজার কোটি টাকা ঋণ রয়েছে। তাদের সিআইবি রিপোর্টে লাল বাতি জ্বলছে। নির্বাচন কর্মকর্তারা সেটা জানেন, কিন্তু রহস্যজনকভাবে তাদের অনেকের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। কুমিল্লা 4 আসনের বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির বিরুদ্ধে ঋণ খেলাপির অভিযোগ ওঠার পরেও তাকে ছাড় দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই যে ডাবল স্ট্যান্ডার্ড বা দ্বিমুখী নীতি, একই অপরাধে একজনের ফাঁসি আর আরেকজনের খালাস, এটাই হলো ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের ফার্স্ট স্টেজ। মেসেজ খুব ক্লিয়ার। প্রশাসন একটি নির্দিষ্ট দলকে সুবিধা দিতে চায় আর আরেকটিকে মাঠ ছাড়া করতে চায়। তারা ঠিক করে দিচ্ছে বিরোধী দলে কে থাকবে আর কে থাকবে না। ইঞ্জিনিয়ারিংয়ের সবচেয়ে জঘন্য এবং ভয়ের ঘটনাটি ঘটেছে কক্সবাজারে। হামিদুর রহমান আজাদ মহেশখালী কুতুবদিয়ার মানুষের কাছে এক অবিসংবাদিত নেতা। তার জনপ্রিয়তা নিয়ে কারো কোনো সন্দেহ নেই। যখন রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়ন বাতিলের ঘোষণা দিলেন, তখন সেখানে উপস্থিত কিছু সরকারি কর্মকর্তা এবং কর্মচারী নাকি সমস্বরে হাততালি দিয়ে উঠেছেন। এই অভিযোগ তুলেছেন খোদ হামিদুর রহমান আজাদ নিজেই। একটু ঠান্ডা মাথায় চিন্তা করুন। বিচারকের আসনে বসে থাকা কর্মকর্তারা যখন কোনো প্রার্থীর বিদায়ে হাততালি দেয়, তখন বুঝতে হবে রাষ্ট্রযন্ত্রের পচন কোন পর্যায়ে পৌঁছেছে।
এই হাততালি প্রমাণ করে প্রশাসনের ভেতরে ঘাপটি মেরে থাকা সেই ইঞ্জিনিয়াররা কতটা পলিটিক্যালি মোটিভেটেড। তারা নিরপেক্ষ নয়, তারা একটি পক্ষের। তারা মনে প্রাণে চায় না জামায়াতের মতো কোনো শক্তি সংসদে আসুক। সরকার বদলায়, মন্ত্রী বদলায়, কিন্তু এই ব্যুরোক্রেসি বা আমলাতন্ত্র বদলায় না। এরা 5 আগস্টের আগেও যা ছিল আজও তাই আছে। এদেরকেই বলা হয় স্থায়ী সরকার। হাসিনা পালিয়ে গেছে, কিন্তু এরা ঠিকই নতুন সরকারের সাথে মিশে গিয়ে নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করছে। হামিদুর রহমান আজাদের বিদায়ে তাদের এই উল্লাস প্রমাণ করে দেশ ফ্যাসিবাদের হাত থেকে মুক্ত হলেও এই আমলাতন্ত্রের হাত থেকে এখনও মুক্ত হয়নি। আবার ফিরে আসি ঢাকা 2 আসনে। কর্নেল আব্দুল হকের মতো হেভিওয়েট প্রার্থীকে সরানোর জন্য ঋণ খেলাপি কার্ড খেলা হয়েছে। এটি খুব সেফ গেম, কারণ পাবলিকলি বলা যাবে আইন সবার জন্য সমান। কিন্তু আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি, যদি নিরপেক্ষ অডিট হয় তবে দেখা যাবে নির্বাচনে অংশ নেওয়া অন্তত 30 থেকে 40% প্রার্থীর বড় ধরনের ব্যাংক লোন ঝামেলা আছে, কিন্তু রিটার্নিং কর্মকর্তারা তাদের ফাইলগুলো দেখেও না দেখার ভান করেছেন। কারণ ইঞ্জিনিয়াররা ছক এঁকেছেন আগামী সংসদে কাদের রাখা হবে আর কাদের রাখা হবে না। তারা হয়তো চায় না সংসদে কোনো শক্তিশালী ভয়েস থাকুক, তারা চায় এমন একটি সংসদ যেখানে সবাই হবে তাদের অনুগত অথবা কম্প্রোমাইজ। কর্নেল আব্দুল হকের মতো স্ট্রং ব্যাকগ্রাউন্ডের লোক সংসদে গেলে ব্যুরোক্রেসির দুর্নীতি নিয়ে কথা বলবেন, মিলিটারি সংস্কার নিয়ে কথা বলবেন। এটা ডিপ স্টেটের পছন্দ নয়, তাই তাকে হয়তো শুরুতেই চেকমেট করে দেয়া হলো। অন্যদিকে যাদের নামে হাজার হাজার কোটি টাকার লোন, তারা তো এমনিতেই দুর্বল। তাদের ফাইল চেপে ধরে রাখলে তারা সংসদে গিয়েও চুপ থাকবে, তাই তাদের পাশ করানো হচ্ছে। এটাই হলো ম্যানেজ ইলেকশনের ক্লাসিক থিওরি। এখন প্রশ্ন হলো, এই মেকানিজম ঠেকাতে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে কি না। আপাতত ভুক্তভোগীরা আইনি পথে হাঁটছেন। কর্নেল আব্দুল হক কিংবা হামিদুর রহমান আজাদ উভয়ে আপিল করবেন, কিন্তু প্রশ্ন হলো, যে আপিল বোর্ড, সেখানেও তো এই ব্যুরোক্রেসির লোকেরাই বসে আছেন। ডিসি যার, আপিল বিভাগ কি তার হবে না? যদি আপিলে ন্যায় বিচার না পাওয়া যায় তবে বুঝতে হবে এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি একটি সেন্ট্রাল ব্লুপ্রিন্ট বা কেন্দ্রীয় নকশার অংশ। সেক্ষেত্রে আইনি লড়াইয়ের পাশাপাশি রাজনৈতিক লড়াইয়ের প্রস্তুতি নিতে হবে। সচেতন নাগরিকদের এখন থেকেই প্রতিটি রিটার্নিং কর্মকর্তার প্রোফাইল অডিট করতে হবে, কারণ কারা 5 আগস্টের আগে অতি উৎসাহী ছিল, কারা এখন হাততালি দিচ্ছে, তাদের তালিকা করতে হবে। শুধু ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এই ইঞ্জিনিয়ারিং ঠেকানো যাবে না, দরকার লিগ্যাল এবং পলিটিক্যাল অ্যাকশন। সবচেয়ে ভয়ের ব্যাপার হলো, সরকার পতনের চেয়েও কঠিন কাজ হলো এই ডিপ স্টেট বা শেকড় গেড়ে বসা সিস্টেমকে উপড়ে ফেলা, এই আমলাতন্ত্রকে চ্যালেঞ্জ করা। যারা হামিদুর রহমান আজাদের বিদায়ে হাততালি দেয় তারা আসলে গণতন্ত্রের কফিনে শেষ পেরেক ঠুকছে। তারা বর্তমান সরকারকে বার্তা দিচ্ছে, তোমরা নাম কাওয়াস্তে ক্ষমতায় আছো, আসল পাওয়ার আমাদের হাতে। ব্যাপারটা কি তাই নয়? 2026 সালের নির্বাচনও যদি এভাবে ম্যানেজ হয়, যদি বেছে বেছে জনপ্রিয় প্রার্থীদের বাদ দিয়ে একটি পঙ্গু সংসদ তৈরি করা হয়, তবে এই অন্তর্বর্তীকালীন সরকারের পুরো অর্জন ব্যর্থ হয়ে যাবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্যাবিনেটের সব সংস্কার তখন ধুলোয় মিশে যাবে। জনগণকে সতর্ক হতে হবে। ইঞ্জিনিয়াররা ড্রয়িং রুমে বসে নকশা আঁকছে, কিন্তু সেই নকশা ছিঁড়ে ফেলার ক্ষমতা রাজপথের জনতার আছে। কর্নেল আব্দুল হক বা হামিদুর রহমান আজাদ সাহেবরা শুধু ব্যক্তি নন, তারা এখন একটি সিম্বল। তাদের সাথে যা হচ্ছে তা আগামীর অশনি সংকেত। চোখ কান খোলা রাখুন, খেলা মাত্র শুরু হয়েছে। ইঞ্জিনিয়ারদের হাত থেকে দেশকে বাঁচাতে হলে আমাদের সজাগ থাকার বিকল্প নেই। দর্শক, আপনার কি মনে হয়, প্রশাসন কি আসলে নিরপেক্ষ, নাকি তারা একটি নির্দিষ্ট দলকে ক্ষমতায় আনার জন্য কাজ করছে? আপনার মতামত জানান কমেন্ট বক্সে। আর যাবার আগে মনে করিয়ে দিতে চাই, আপনি যদি এখনও গল্প নিউজ সাবস্ক্রাইব করে না থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন। আমরা সত্য বলতে ভয় পাই না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।